চলতি বছরই শেষ হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামো উন্নয়ন কাজ। স্বল্প পরিসরে পণ্য তৈরি শুরু, শিগগিরই শুরু হবে হার্ডওয়্যার উৎপাদন। সংস্কারের কাজ শুরু হওয়ায় ফারাক্কা ব্রিজ দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা ভারত সরকারের। হিলি স্থলবন্দরে কমেছে আমদানি রপ্তানি ও রাজস্ব আদায়। সুনামগঞ্জের সিরকা নদীতে নাব্য সংকটে পানি প্রবাহ বন্ধ, 7টি হাওরে জলাবদ্ধতা, অনাবাদি 3000 একর জমি, নদী খননের পরামর্শ। এবং আবহাওয়া অনুকূলে থাকায় শ্রীমঙ্গলে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে চা উৎপাদন, সেচ যন্ত্রসহ চা সামগ্রী আমদানিতে সরকারি সহায়তা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দীর্ঘ 2 দশকের অপেক্ষার পালা শেষ। চলতি বছরে শেষ হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামো উন্নয়নের কাজ। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, বর্তমানে স্বল্প পরিসরে আইটি পণ্য তৈরি করছে কয়েকটি প্রতিষ্ঠান। শিগগিরই শুরু হবে ল্যাপটপ ও হার্ডওয়্যার উৎপাদন। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর প্রত্যাশা, 2030 সালের মধ্যেই সফটওয়্যার সহ বিশ্বমানের সব প্রযুক্তি পণ্য তৈরি হবে এই পার্কে। শুভ খানের রিপোর্ট। বাংলাদেশকে তথ্য প্রযুক্তির বৈশ্বিক গন্তব্য হিসেবে তুলে ধরতে 1999 সালে হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ও আমলাতান্ত্রিক জটিলতায় পেরিয়ে যায় অনেকটা সময়। অবশেষে 2008 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে হাইটেক পার্ক নির্মাণ কাজে গতি আসে। বর্তমানে কালিয়াকৈরে 5টি ব্লকে 355 একর জমির ওপর গড়ে উঠছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। দ্রুত গতিতে এগিয়ে চলছে বিশ্বের 8ম বৃহত্তম ডাটা সেন্টারের নির্মাণ কাজ। সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা দিতে স্থাপন করা হয়েছে 33,000 ভোল্টেজ ক্ষমতা সম্পন্ন সাবস্টেশন। নির্মিত হয়েছে বিশেষ রেল স্টেশন। এগিয়ে চলছে বেসরকারি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ। প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের। 3.5 একর একটা প্লট আমরা আপাতত নিয়েছি। আলটিমেট টার্গেট হবে 5 থেকে 7 লক্ষ মোবাইল ফোন আমরা মাসে অ্যাসেম্বলি করতে পারবো। ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট আমাদের আছে, সেটা এখানে নিয়ে আসার প্ল্যান আছে। ই কমার্স, তারপর আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট হচ্ছে। গ্রুপ লেভেলে অনেকগুলো সার্ভিস কিন্তু আমরা এখানে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। বর্তমানে 18টি দেশি বিদেশি প্রতিষ্ঠান হাইটেক পার্কে বিনিয়োগ করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। 19-এর মধ্যে আমাদের সরকারের পার্ক কাজগুলো শেষ হয়ে যাবে, আর 30-এর মধ্যে আমাদের এই পার্ক যখন পূর্ণাঙ্গ রূপে ফাংশনাল হবে। হাইটেক পার্কে বিনিয়োগে উদ্যোক্তাদের জন্য রয়েছে প্রণোদনা ও কর সুবিধা। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আলোর মুখ দেখছে বঙ্গবন্ধু হাইটেক সিটি। বর্তমানে এই পার্কে উৎপাদিত আইওটি পণ্য রপ্তানি হচ্ছে সৌদি আরব সহ বিশ্বের কয়েকটি দেশে। সরকার আশা করছে 2030 সাল নাগাদ বঙ্গবন্ধু হাইটেক সিটিতে প্রায় $500 মিলিয়ন বিনিয়োগ হবে। এতে কর্মসংস্থান হবে 1 লাখ তরুণ তরুণীর। শুভ খান, সময় সংবাদ, কালিয়াকৈর, গাজীপুর। হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় পণ্য আসে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে, কিন্তু সম্প্রতি ব্রিজ সংস্কারের কাজ শুরু হওয়ায় ভারত সরকার এ পথে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে আমদানি রপ্তানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। কমে গেছে বন্দরের রাজস্ব আদায়ও। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের উত্তরের স্থলবন্দর হিলির সাথে ভারতসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রম গেল কয়েক বছর ধরেই বাড়ছে। কিন্তু হঠাৎ করে ভারতের অংশে ফারাক্কা ব্রিজের সংস্কার কাজ শুরু হওয়ায় দেশটির সরকার ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে কমে গেছে আমদানি। 1 মাস আগেও এ বন্দরে ভারত থেকে প্রতিদিন গড়ে 2 শতাধিক পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও তা বর্তমানে নেমে এসেছে 60 থেকে 65-তে। আমাদের এই 10 চাকা 14 চাকা গাড়িগুলো আসতে পারতেছে না, এই জন্য 6 চাকা গাড়িতে আনতে হচ্ছে। এক গাড়ির মাল 3 গাড়িতে আনতে হচ্ছে। এই কারণে আমাদের অনেক খরচ বৃদ্ধি পেয়েছে। আর এই খরচ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের পাথরের দাম 250 থেকে 300 টাকা পার টনে বেড়ে গেছে। আমদানি রপ্তানি কমে যাওয়ায় অনেকটা বেকার হয়ে পড়েছেন স্থলবন্দরে কাজ করা শ্রমিক ও C&F কর্মীরা। হিলিপোর্টে আগে আমি ভালোই গাড়ি ঢুকতেছিল, এখন গাড়ি কম ঢোকে, এতে আমাদের কামাই কাজ খুব কম। হঠাৎ করে পাথর কমে যাওয়াতে বাংলা গাড়ি কমে গেছে, ইন্ডিয়ান গাড়ি কমে গেছে, যার কারণে ব্যবসা নাই। মালিক মহাজন ঠিক মতো পয়সা দেয় না। আমরা প্রতি গাড়িতে পার কিলোমিটার অনুযায়ী পয়সা রোজগার করতাম।
আমদানি কমে যাওয়ায় কমেছে স্থলবন্দরের রাজস্ব আদায়ও। ভারতে ফারাক্কা ব্রিজ মেরামত হওয়ার কারণে গাড়ি ঘোড়ার সংখ্যাটা কমে গিয়েছে। এই গাড়ি ঘোড়া কম প্রবেশ করার কারণে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, পানামা পোর্টও তাদের নিজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। হিলি স্থলবন্দরের কাস্টমস সূত্রে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড এ বন্দরের জন্য 3 মাসে 92 কোটি 29 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও আদায় হয়েছে মাত্র 34 কোটি 30 লাখ টাকা। সময় সংবাদ, হিলি। বাংলাদেশের সব বন্দরে আমদানির পর পণ্যের শুল্ক কর পরিশোধ করতে হলেও সাতক্ষীরা বন্দরে দিতে হয় আগাম শুল্ক। অন্যদিকে রাস্তাঘাটের বেহাল দশা, নেই কোনো ট্রাক টার্মিনাল। এতে দিন দিন আমদানিকারকরা এই বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন, ফলে রাজস্ব আদায় হ্রাস পাচ্ছে। অবশ্য বন্দর কর্তৃপক্ষ বলছে, ট্রাক টার্মিনালের জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। 1996 সালের 15 মে সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে যাত্রা শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে রাজস্ব আদায় 2 কোটি টাকা থেকে 800 কোটি টাকায় উন্নীত হয়েছে। ভারতের কলকাতা থেকে সবচেয়ে কম দূরত্বের এ বন্দরের উজ্জ্বল সম্ভাবনা থাকলেও 23 বছরেও অবকাঠামোগত উন্নয়ন হয়নি। এখানে সরকারি ওয়্যার হাউস থাকার সত্ত্বেও দীর্ঘদিন ওয়্যার হাউসটা বন্ধ হয়ে আছে। স্থলবন্দর কর্তৃপক্ষ কর্তৃক যে সেবা দেওয়া হয়, তাছাড়া আমাদের কাছে বেশি সেবার জন্য অতিরিক্ত চার্জ আদায় করে। সব বন্দরের মতো এখানেও সমান সুযোগ দেওয়া হলে আমদানিকারকদের আগ্রহ বাড়বে বলে মনে করেন এই C&F নেতা। আমদানিকৃত মালামাল কাস্টম কর্তৃপক্ষের ওয়্যার হাউসে রেখে অ্যাসেসমেন্ট করে অ্যাসেসমেন্টের পরে আমরা ডিলটা দিলে আমাদের আমদানিকারকরা উপকৃত হবে। রাজস্ব হ্রাসের কথা স্বীকার করে নতুন অনুমোদিত 35টি পণ্য আমদানি শুরু হলে রাজস্ব ঘাটতি থাকবে না বলে জানান এই কর্মকর্তা। আমদানিকারকরা এই বন্দর দিয়ে আমদানি করলে অবশ্যই আমরা সেটাকে আমাদের রেভিনিউ বাড়বে। অবশ্য সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর সম্প্রসারণের জন্য বন্দর কর্তৃপক্ষ একটা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে অনুমোদিত এই প্রকল্পের কাজ শীঘ্র হবে। চলতি অর্থ বছরে এ বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 1084 কোটি টাকা। এ পর্যন্ত 7 মাসে আদায় হয়েছে 525 কোটি টাকা। সময় সংবাদ, সাতক্ষীরা। সুনামগঞ্জের সিরকা নদীতে নাব্য সংকটের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সাতটি হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে অনাবাদি রয়েছে 3000 একর জমি। সমস্যার সমাধানে নদী খননের তাগিদ দিলেন জেলার কৃষি কর্মকর্তা। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার দাবি, মৎস্যজীবীরা তাদের লাভের জন্য নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে এই সমস্যার সৃষ্টি করছে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিরকা নদীতে নাব্য সংকটের কারণে ফুরজাকুশি হাওর, ডাকুয়ার হাওর, আলিমুকুর হাওর সহ ছোট বড় 7টি হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাগুরা, হুসেননগর, চাঁদপুর সহ 10টি গ্রামের কয়েক হাজার কৃষক 3000 একর জমিতে বোরো ধান আবাদ করতে পারছেন না। কৃষকদের অভিযোগ, বেশ কয়েক বছর যাবৎ এ সমস্যা চলতে থাকলেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। কয়েকটা হাওর, বিশেষ করে ফুরজাকুশি হাওরটা জলাবদ্ধতা সবসময় থাকে। পানি আটকে গেছে, এখন আমরা ক্ষেত কৃষি করতে পারি না, বড় কষ্টের মাঝে আছি। নদীর তলদেশে কয়েকটি জায়গায় উঁচু হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নদী খননের মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন কৃষি বিভাগের কর্মকর্তা। কিছু কিছু জায়গায় নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় হাওরের পানিটা নামতে সমস্যা হচ্ছে। যদি নদীগুলো সঠিক সময়ে খনন করা হয়, তাহলে এই জমিগুলি চাষাবাদের আওতায় আসবে। তবে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি, মৎস্যজীবীরা তাদের লাভের জন্য নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে সমস্যা সৃষ্টি করছে। এক জায়গায় পানি নেমে যাচ্ছে, আরেক জায়গায় পানি নেমে যাচ্ছে না। এটা সম্পূর্ণ লোকাল কনফ্লিক্ট এবং ইন্টারেস্ট এবং মৎস্য এবং কৃষির সাথে এই ডিফারেন্সটা থাকার কারণে যারা মৎস্য চাষ করতেছে তারা সবসময় চায় এই পানিটাকে আটকে রেখে যাতে এখানে মৎস্য চাষ করা যায়, আর কৃষক সবসময় চায় যাতে এই পানিটা বের করে দিয়ে সে আপনার ওই ধান চাষ করতে পারে। 25 কিলোমিটার দীর্ঘ সিরকা নদীর বিভিন্ন স্থানে 10 কিলোমিটার জায়গা পলি ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। কার্যকর উদ্যোগ নিলে 2024 সালের মধ্যে পোশাক খাত থেকে $100 বিলিয়ন আয় করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে 2021 সালের মধ্যে মাথাপিছু আয় $2500 অর্জনের লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। বুধবার রাজধানীতে ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স মেলায় এ কথা বলেন তিনি।
মেলায় অংশগ্রহণকারীরা জানান পোশাক খাতের সব শ্রেণীর ব্যবসায়ীদের জন্য বিশেষ ভূমিকা রাখছে এমন আয়োজন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে শুরু হয়েছে 15তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স শো 2019। এই আয়োজনে বিভিন্ন প্রকারের সুতা, ডেনিম, নিটেড ফেব্রিক্স, ফ্লিশ, ইয়ার্ন অ্যান্ড ফাইবার সহ সংশ্লিষ্ট দ্রব্যাদি নিয়ে অংশ নিয়েছে নানা প্রতিষ্ঠান। এর মাধ্যমে বিদেশি ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি ও স্থানীয়দেরও সর্বোত্তম সুযোগ তৈরি হয় বলে জানান সংশ্লিষ্টরা। ফেব্রিক ফেয়ারে আসলে আমরা একটা স্পটে অনেকগুলো সাপ্লায়ারকে দেখতে পাই, অনেক ধরনের ফেব্রিক আমরা এগুলো ডিরেক্টলি সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন করতে পারি। আমাদের এখানে মেলাটা আমাদের জন্য খুব এফেক্টিভ। আমরা এখানে অনেক সোর্সিং করতে পারি, আমরা এখানে অনেক নতুন নতুন ফ্যাক্টরি পাই। এবার আমরা আরো বেশি কাস্টমার পাবো, আশা করি অনেক বেশি ভিজিটর আসবে। এর আগে 4 দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় তিনি বলেন, উদ্যোগ ও সক্ষমতা তৈরি হলে 2024 সালের মধ্যে পোশাক খাত থেকে $100 বিলিয়ন আয় করা সম্ভব। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, সরকার সুযোগ করে দিলে নানা সমস্যা সত্ত্বেও চীনের মতো বাংলাদেশেও বিশ্ববাজারে সমান অবদান রাখতে পারে। চায়না তারা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন সমস্যার পরেও কিন্তু তারা 35% মার্কেট দখল করে আছে। আমরাও সেই মার্কেটটা কিন্তু নিতে পারি। আমাদের পোর্টের সীমাবদ্ধতা আছে, তারপরেও এই অপ্রতিরোধ গতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়া, এটা কিন্তু বাংলাদেশের এন্টারপ্রেনারদের একটা রেজিলিয়েন্সের বহিঃপ্রকাশ। যেভাবে আমরা চারিদিক থেকে সব কিছুতেই আমরা আমাদের প্রভাব ফেলেছি, তাতে করে এই যে $50 বিলিয়ন বলছি আমরা, এই সেক্টরটাকে আমি মনে করি চেষ্টা করলে 2024 সালের মধ্যে আমরা $100 বিলিয়ন নিয়ে যেতে পারবো বলে মনে করি। 22টি দেশে 370টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আয়োজনে। আগামী 26 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, অপেক্ষাকৃত কম দামে আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হওয়ায় বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহ দেখিয়েছে ফিলিপিন্স। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেশটির এমন আগ্রহের কথা জানায় ঢাকায় নিযুক্ত ফিলিপিন্সের রাষ্ট্রদূত ভিভেন্সিও বান্দিলো। যে আইটেমগুলো দেখছি এইসব জায়গায় আমাদের পাওয়ার প্রবল, ভেরি স্ট্রং ইয়ার। কথা বললাম যে দেখো, তোমরা এই ওষুধ আমাদের কাছ থেকে নেবা ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি, এটা স্বীকৃত। একই ওষুধ অন্তত 5 টাইমস দাম বেশি বলো তুমি যদি ওয়েস্ট থেকে আনো। তো বলো আমরা এগ্রি করি, তোমাদের কোয়ালিটি ইজ ফাইন। এই মার্কেটটা আমরা ধরার চেষ্টা করতে পারি। অ্যাপারেল মানে গার্মেন্টের অ্যাক্সেসরিজ বিদেশে পাঠায়, তাদের একটা দাবি আছে যে আমরা যেহেতু এক্সপোর্ট করি আমাদের কিছু ইনসেন্টিভ দেওয়া হবে। আমি তাদের সাথেও বসবো। সরকারি ক্রয়ে আর কোনো অনিয়ম, দুর্নীতি ও অস্পষ্টতা দেখতে চায় না অর্থ মন্ত্রণালয়। গতকাল সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ হুঁশিয়ারি দেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এ সময় প্রকল্পের চাহিদাপত্র তৈরি করতে একনেক অনুমোদনের সঙ্গে সামঞ্জস্য রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বানও জানান অর্থমন্ত্রী। নবগঠিত ক্রয় সংক্রান্ত কমিটির প্রথম বৈঠকে ধুমঘুম 2000 রেলপথ নির্মাণে পরামর্শক নিয়োগ, চট্টগ্রামে 590 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ চূড়ান্তভাবে অনুমোদিত হয় 5টি ক্রয় প্রস্তাব। অনিয়ম রোধে এখন থেকে সরকারি ক্রয় আদেশগুলো খোলা দরপত্র পদ্ধতির মাধ্যমে বাস্তবায়িত হবে বলেও জানান অর্থমন্ত্রী। আর কোথাও অনিয়ম, ব্যত্যয়, ত্রুটি, বিচ্যুতি কোনো কাজেই উনি দেখতে চাচ্ছেন না। আর পার্সেন্টেজটি আমাদের একটি বড় এলাকা, আমরা যদি কোনো at a right price, at a right time, if we are unable, it will cost us enormously. আমরা মনে করবো যেটা অপচয়, সেই অপচয় রোধ করার জন্য আমরা মনে করি যে স্বচ্ছতার নিরিখে বা স্বচ্ছতার তাগিদে আমাদেরকে প্রত্যেকটি কার্যক্রম এখন থেকে আমরা চেষ্টা করব ওপেন টেন্ডার মেথডে যাওয়ার জন্য। বরাবরের মতো এবারের বাণিজ্য মেলায়ও ক্রেতা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ প্লাস্টিক পণ্যে। চেয়ার টেবিল থেকে শোবার ঘর, প্লাস্টিকের তৈরি সব আসবাবপত্রই এখন বাজারে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, বৈচিত্র্যময় ডিজাইন, সাশ্রয়ী দাম আর বিশ্বমানের পণ্য, এসব কারণেই প্লাস্টিক পণ্যের প্রতি বাড়তি আগ্রহ ক্রেতাদের। হাসান সাফায়েতের রিপোর্ট। নিত্য ব্যবহার্য থালা বাসন, তৈজসপত্র থেকে শুরু করে ডাইনিং টেবিল, সোফা সেট, ওয়ারড্রপ, এমনকি শিশুর খেলনা, এক কথায় দিন যাপনের প্রয়োজনীয় সব উপকরণই এখন মিলছে প্লাস্টিকে। তাই তো বাণিজ্য মেলায় প্লাস্টিক পণ্যের স্টলগুলো এমন জমজমাট শুরু থেকেই। প্লাস্টিকের পণ্যের প্রতি আগ্রহ
হচ্ছে আসলে ফ্লেক্সিবল ইউজ করার জন্য, পড়ে গেলেও ভাঙে না, আবার প্রাইসও খুব রিজনেবল। হাফ প্লেট থেকে আরম্ভ করে কাপ থেকে নিয়ে এভরিথিং, একটা সংসারের জন্য যত জিনিস দরকার সবই এখন প্লাস্টিকের পাওয়া যায়। গতবারের তুলনায় এবার আমি অনেক বেশি পণ্য দেখতেছি যেগুলো একদম নতুন। বহুমুখী ব্যবহার, নজর কাড়া ডিজাইন আর সাশ্রয়ী দামে এসব পণ্যের বেচা বিক্রিও চলছে হরদম। ক্রেতা চাহিদা মাথায় রেখে প্রতিনিয়ত নতুন নতুন পণ্য আনতে অনেকটা প্রতিযোগিতায় নেমেছে দেশীয় ব্র্যান্ডগুলো। সঙ্গে ক্রেতা আকর্ষণে নগদ মূল্য ছাড় সহ বিভিন্ন অফার তো থাকছেই। আমি একটা বেবি ওয়াকার কিনছি, যেটা চায়না প্রোডাক্ট কিনলে হয়তো বা 3-4 হাজার টাকা লাগতো, যেটা আমি এখান থেকে নিচ্ছি 2400 টাকা দিয়ে। বাই 2 গেট অন, বাই 1 গেট অন, 30% ডিসকাউন্ট, এই সমস্ত আমরা এখানে নিয়ে আসছি। বিদেশি পণ্যগুলো প্রাইস তুলনায় যে মান তার চেয়ে আমার মনে হয় যে এখন দেশে আমাদের ভালো পণ্য, প্রাইসটাও রিজনেবল। এবারের মেলায় অর্ধশতাধিক প্লাস্টিকের দোকান বিভিন্ন পণ্যের পসরা নিয়ে বসেছে। হিসেব বলছে দেশে বর্তমানে প্রায় 2500 প্রকার পণ্য তৈরি হয় প্লাস্টিক থেকে। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে আগারগাঁও বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী হাজেরা শিউলি, যাচ্ছি তার কাছে। শিউলি, রাজু, আন্তর্জাতিক বাণিজ্য মেলার আজ 16তম দিন চলছে। বলা যায় মেলা অর্ধেক সময় পার করে ফেলেছি ইতিমধ্যে। তবে আজকে যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস, বৃহস্পতিবার, তাই সকালের এই সময়টায় কিন্তু ক্রেতা দর্শনার্থী সমাগম কিছুটা কম থাকে। তারপর আমরা দেখছি মেলায় কিন্তু বেশ ক্রেতারা, দর্শনার্থীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, যারা আসলে ভিড় এড়িয়ে স্বাচ্ছন্দ্যের সাথে কেনাকাটা করতে চান এবং মেলায় ঘুরতে চান, তারাই কিন্তু এই সময়টাতে আসেন। এবং এর মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীরা যেমন আছে, তেমনি গৃহিণী এবং নারী ক্রেতার সংখ্যা একটু বেশি, এবং তারা বিভিন্ন স্টল ঘুরছেন, পছন্দের পণ্যগুলো তারা খুঁজে দেখছেন। এবং প্রত্যেক বছরই কিন্তু মেলায় বিভিন্ন পণ্যের উপর প্রচুর ছাড় থাকে এবং মেলার সেই দিকে কিন্তু ছাড়ের পরিমাণও বেশ বাড়ে। এবং প্রত্যেকটি ব্র্যান্ড এবং প্রতিষ্ঠানে একটি টার্গেট থাকে মেলাকে কেন্দ্র করে তাদের বিক্রি বাড়ানো এবং ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণের জন্য তারা কিন্তু বিভিন্ন ধরনের অফার, ছাড়, ক্যাশব্যাক, এই ধরনের অফারগুলো দিয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসাধনী সামগ্রী, কসমেটিক্স এবং বিভিন্ন শৌখিন যে পণ্যের স্টলগুলো আছে সেগুলোতে কিন্তু বেশ ভিড় আছে এবং ক্রেতারা তাদের পছন্দের পণ্যগুলো দেখছেন। এখানে যেমনটি দেখা যাচ্ছে জুতো, সানগ্লাস, ঘড়ি এবং মেয়েদের যে জুয়েলারি আইটেম, গহনা, কসমেটিক্স, সেই আইটেমগুলো কিন্তু বেশ ভিড় আছে এবং শৌখিন পণ্যগুলোর প্রতি কিন্তু মেয়েদের একটু বেশি আগ্রহ থাকে। এছাড়া কিন্তু মেলায় ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে এসেছে এবং মেলাকে উপলক্ষ করে অনেক প্রতিষ্ঠানে কিন্তু তাদের নতুন প্রোডাক্ট নিয়ে আসে, যেন সারা বছর তারা সেটি ক্রেতা আকর্ষণ বা তাদের বাজারটি ধরার জন্যে। তো প্রত্যেকটি স্টলেই কিন্তু মোটামুটি মানের ক্রেতা দর্শনার্থীদের সমাগম রয়েছে এবং প্রত্যেকে কিছু না কিছু পণ্য কিনছেন তাদের পছন্দের পণ্যটি পেলে। এবং বিকাল নাগাদ কিন্তু মেলায় ক্রেতা দর্শকদের সমাগম আরও অনেক বেশি বেড়ে যায় এবং মেলায় বলা যায় যে এবার কিন্তু বাংলাদেশের 22টি দেশ অংশ নিয়েছে এবং প্রায় 605টির মতো স্টল রয়েছে এবং সব ধরনের পণ্যের সমাহারই রয়েছে। তো বলা যায় এই সময়টাতে মোটামুটি এখন ক্রেতা দর্শকদের সমাগম রয়েছে, যা বিকাল নাগাদ আরও বাড়বে এবং বেলা বাড়ার সাথে সাথে ভিড়টা বাড়তে থাকে। রাজু, এই ছিল আমার কাছে এখনকার মতো বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। শেরেবাংলা থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দুর্যোগ মোকাবিলায় গঠিত আঞ্চলিক সহযোগিতা গ্রুপ আরসিজির ৪র্থ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। স্থাপন ও দুর্যোগের প্রস্তুতি উদ্ধার কার্যক্রমে সিপিপি স্বেচ্ছাসেবীদের নিবেদিত প্রচেষ্টা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের ফলে সাম্প্রতিককালে যে কোনো দুর্যোগ প্রাণহানির সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করতে আমরা সক্ষম হয়েছি। আমরা প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনায় এখন সিপিপি মডেল অনুসরণ ও সম্প্রসারণ করছি। দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রমের পরিবর্তে আমরা টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা নীতি গ্রহণ করেছি, যা আমাদের সেন্দাই ফ্রেমওয়ার্ক, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের প্যারিস চুক্তি 2015-এর মতো আন্তর্জাতিক নীতি কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে চলার পথ সুযোগ করেছে।
এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিতি এবং বাংলাদেশ দুর্যোগ স্থিতি স্থাপকতা অর্জনের দিকে অগ্রসর হচ্ছে। সুধীমণ্ডলী, এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বৃহদাকার মানবিক সংকটের সংখ্যা ক্রমবর্ধমান। তাই আমাদের এই অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমে অসামরিক সামরিক সমন্বয়ের প্রাসঙ্গিকতা বৃদ্ধি পেয়েছে। দুর্যোগ সারাদানের ক্ষেত্রে অসামরিক এবং সামরিক বাহিনীর সদস্যগণ যৌথভাবে বিভিন্ন কার্যক্রমে, বিশেষ করে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে, মৃতদেহ ও জঞ্জাল ব্যবস্থাপনা বা সড়ক সেতু কার্যকর করতে, মেরামত করতে কাজ করে যাচ্ছেন। আমাদের সার্বিক জাতীয় কৌশলের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সশস্ত্র বাহিনীর সদস্যগণ ছাড়াও বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ভিটিভি, বাংলাদেশ স্কাউটস, বিএনসিসি সদস্যগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বাংলাদেশকে 2017 সালে এই গ্রুপের সভাপতি মনোনীত করায় আমি রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের সকল সদস্য দেশকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বৈশ্বিক প্রতিশ্রুতি এবং লক্ষ্যসমূহ অবদান রাখার জন্য আমরা রূপকল্প 2021 এবং 2041 দ্বারা অনুপ্রাণিত হয়ে জাতীয় স্থিতিস্থাপকতার দিকে অগ্রসর হচ্ছি। মানবিক সহায়তা কার্যক্রমের জন্য আমাদের জাতীয় কাঠামো অসামরিক সামরিক সমন্বয় বান্ধব। দুর্যোগ ব্যবস্থাপনা আইন 2012 এর আওতায় একটি একীভূত সমন্বয় কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে আমি দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের চেয়ার করি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুর্যোগ মোকাবেলায় স্থিতিস্থাপকতা নির্মাণ প্রক্রিয়ায় অবদান রেখে চলেছে। এই প্রসঙ্গে আমি 2017 সালে রাঙ্গামাটিতে পাহাড় ধসের সময় উদ্ধার অভিযান পরিচালনাকালে বাংলাদেশ সেনাবাহিনীর 5 জন গর্বিত সদস্যের জীবনহানির বিষয়টি গভীর বেদনার সাথে স্মরণ করছি। তাদের সাহসিকতার ফলে আরও বহু মানুষের জীবন এবং সম্পদ রক্ষা পেয়েছিল। প্রায় 11 লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ, অবকাঠামো নির্মাণ, আইন শৃঙ্খলা রক্ষায় অসামরিক সামরিক সমন্বয়ে পরিচালিত কার্যক্রম মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সুধীবৃন্দ, জলবায়ু পরিবর্তনের সঙ্গে টেকসই উন্নয়নের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। সম্প্রতি আমরা বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছি। এ পরিকল্পনার আওতায় আগামী 100 বছরের টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। নেদারল্যান্ড সরকার আমাদের সঙ্গে এই চুক্তিতে আবদ্ধ আছেন। আমরা তাদের সঙ্গে একসঙ্গেই এই 2100 আমাদের যে ডেল্টা প্ল্যান সেটা আমরা বাস্তবায়ন করব। এটি বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলা সহ দুর্যোগ ঝুঁকি হ্রাস পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। বাংলাদেশ মানবিক সহায়তা কার্যক্রমের প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়নে কাজ করছে। এর অংশ হিসেবে আমরা এমার্জেন্সি অপারেশন সেন্টার ইওসি প্রতিষ্ঠার উদ্যোগ হাতে নিয়েছি। ফলে নিরবচ্ছিন্ন সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা পরিচালনা করা সম্ভব হবে। বিগত কয়েক বছরে ভূমিকম্প সহ অন্যান্য দুর্যোগ অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 236 কোটি টাকার সরঞ্জাম ক্রয়পূর্বক আর্ম ফোর্সেস ডিভিশন ও অন্যান্য সংস্থাকে হস্তান্তর করেছে। এর পাশাপাশি আমরা যানবাহন দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, ভবন বা সেতু ধস, সন্ত্রাসী আক্রমণের মতো মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও উপেক্ষা করতে পারি না। এসব দুর্যোগ মোকাবেলায় আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে কোনো দুর্যোগ ভৌত অবকাঠামো গুরুত্ব অপরিসীম। প্রতি দুর্যোগেই আমরা দেখি যে আমাদের ভৌত অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে বাংলাদেশ অভিজ্ঞতার ভিত্তিতে সর্বদা কার্যকর ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে যাচ্ছে। 2015 সালে নেপালের ভূমিকম্প আমাদের শিখিয়েছে এ ধরনের দুর্যোগে ভৌত অবকাঠামোগত প্রস্তুতি কতটা জরুরি। এ খাতে আমরা পরিকল্পিতভাবে বিনিয়োগ করে যাচ্ছি। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলে সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। ফলে জরুরি অবস্থায় এটি সংলগ্ন অঞ্চল যেমন ভারত, নেপাল, ভুটান
এই সময় এবং বাংলাদেশ এই অঞ্চলগুলির যে প্রয়োজন, সহায়তা প্রয়োজন, সেই প্রয়োজন মেটানো সম্ভব হবে। এছাড়া রেল, সড়ক, নৌপথ উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। যে কোনো দুর্যোগে এই সকল স্থাপনা ভৌত অবকাঠামো এই অঞ্চলে বিকল্প পথ হিসেবে অবদান রাখতে পারবে। সুধীবৃন্দ, বাংলাদেশ সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ করে জরুরি প্রস্তুতি এবং সারাদানের বিষয়ে গুরুত্ব আরোপ করে। প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে 2015 এবং 2018 সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ঢাকা ঘোষণা এক্ষেত্রে পরিধানযোগ্য। এটি দুর্যোগ ঝুঁকি হ্রাসে সেন্দাই ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে প্রায়োগিক নির্দেশনা হিসেবে কাজ করছে। সমাজের সকলকে নিয়ে কাজ করার মন্ত্রে উজ্জীবিত হয়ে মানবিক সহায়তার কাজে আমরা সবসময় স্বেচ্ছাসেবক এবং সুশীল সমাজের অংশগ্রহণকে উৎসাহিত করে থাকি। বর্তমানে প্রায় 24 লাখ আনসার ভিডিপি সদস্য, 17 লাখ স্কাউটস, 4 লাখ বিএনসিসি এবং গার্লস গাইডের 4 লাখ সদস্য যে কোনো দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসেবে প্রস্তুত রয়েছে এবং তারা ট্রেনিং প্রাপ্ত। এছাড়াও বর্তমানে 32,000 নগর স্বেচ্ছাসেবক এবং 56,000 সিপিপি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। আমরা দুর্যোগ প্রতিরোধ করতে হয়তো পারবো না, কিন্তু আমাদের দূরদর্শী কাজের মাধ্যমে দুর্যোগে যে ক্ষতি সাধন হয় সেই ক্ষতির পরিমাণ হ্রাস করতে আমরা পারি। বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি হ্রাসে প্রশমন কর্মসূচির উপরই সবথেকে বেশি গুরুত্ব আরোপ করেছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি কার্যকরভাবে মোকাবেলায় বিভিন্ন দেশের, বিশেষ করে পার্শ্ববর্তী দেশসমূহের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি এই সভা সদস্য দেশসমূহের অংশগ্রহণকারীদের মধ্যে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে এবং ভবিষ্যতে যে কোনো দুর্যোগ দক্ষতার সাথে মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে। সবশেষে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যারা দূর দূরান্ত থেকে বাংলাদেশে এসেছেন তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অসামরিক সামরিক সমন্বয়ে আঞ্চলিক পরামর্শক দলের 4র্থ সভার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের দেশে এসেছেন আশা করি তাদের অবস্থান সুখপ্রদ হবে, আনন্দদায়ক হবে। রাজধানীর খামারবাড়িতে সবজি মেলা উপলক্ষে র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। মামুন। রাজু, আপনি জানেন যে রাজধানীর আগারগাঁতে রাজধানীর খামারবাড়িতে 4র্থবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় সবজি মেলার। নিরাপদ সবজি চাষ করব এবং পুষ্টিগুণে ভরবে দেশ, এই স্লোগানকে সামনে রেখে এবারের এই সবজি মেলাটি আয়োজন করা হয়েছে। 4র্থবারের এই সবজি মেলায় মূলত বাংলাদেশের বিভিন্ন ধরনের সবজির যে জাত সেটি এখানে দেখানো হচ্ছে এবং সেই সাথে সবজির যে বিভিন্ন গুণাগুণ এবং সেটি কিভাবে চাষ করতে হয় সবকিছু মূলত এখানে দেখানো হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশ বিশ্বে সবজি উৎপাদনে তৃতীয় অবস্থান করছে এবং সেক্ষেত্রে আপনার প্রায় 60টি জাত নিয়ে 100 প্রকারের সবজি কিন্তু বাংলাদেশ উৎপাদন করছে এবং বাংলাদেশে সবজি উৎপাদনের জন্য মূলত আসলে বন্যা, খরা এবং লবণাক্ততা যে সমস্যা সেটি কিন্তু সবসময় কিন্তু সবজি উৎপাদনের পেছনে বড় বাধা হয়ে আসলে দেখা যায়। এবারের এই সবজি মেলাতে আসলে যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে সেটি হচ্ছে শাকসবজির সাথে সাধারণ মানুষের একটি যে পরিচিতি সেটি বাড়ানো এবং সাধারণ মানুষ ভবিষ্যৎ সবজি উৎপাদনে কিভাবে সবজি উৎপাদন করতে পারে সেই প্রেরণা প্রদান। সবজি উৎপাদনের আধুনিক প্রযুক্তির সাথে বিভিন্ন প্রকার আপনার উৎপাদিত প্রযুক্তি এবং কৌশলের প্রদর্শন এখানে করা হচ্ছে এবং মানুষজন কিভাবে আসলে সবজি উৎপাদন করবে এবং কি ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করবে সবকিছু কিন্তু এখানে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং সেই সাথে নতুন নতুন জাতের কিন্তু বীজ এবং রাসায়নিক দ্রব্য এখানে মেলায় প্রদর্শন করা হচ্ছে।
এবং আপনি জানেন যে সকালবেলা এখানে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক মেলাটির উদ্বোধন করেছেন এবং তার পরপরই মেলাটি আসলে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং দর্শনার্থীরা তাদের যে প্রয়োজনীয় যে সবজির বীজ থেকে শুরু করে রাসায়নিক দ্রব্য সবকিছু দেখছেন এবং সেই সাথে পণ্যের আসলে গুণগত মান এবং কি ধরনের সবজি আসলে তারা চাষ করতে চান সবকিছুর দিক নির্দেশনা এখান থেকে নিচ্ছেন। সব মিলিয়ে আসলে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের উন্মুক্ত করা হবে এবং একই সাথে যারা সবজি নিয়ে কাজ করবেন এবং তারা কিন্তু সবজি নিয়ে যারা কাজ করতে চান তারা এখানে এসে একটি দিক নির্দেশনা পাবেন এবং সেমিনার সিম্পোজিয়াম করা হচ্ছে এখানে। আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ 20 বছর আগেও কিন্তু 42 গ্রাম মাত্র প্রতি মাথাপিছু মানুষ সবজি খেয়ে থাকতো, এখন কিন্তু 72 গ্রাম সবজি খেয়ে থাকে বাংলাদেশের মানুষ এবং এর ধারাবাহিকতা কিন্তু বাড়ছে এবং নতুন নতুন জাত উদ্ভাবনী কিন্তু এখন সবজি চাষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, এমনটি বলছেন এখানকার কৃষি গবেষণা যারা কর্মকর্তা আছেন তারা। তো সবকিছু মিলিয়ে সবজি মেলাতে আসলে কিন্তু সবজির যে বিভিন্ন ধরনের আইটেম এবং বিভিন্ন জাত তারা কিন্তু কৃষকরা এখান থেকে পাবেন এবং এর সাথে উদ্যোক্তারা কিন্তু তারা এখান থেকে একটা তথ্য পাবেন। এই ছিল আমার কাছে সবজি মেলা থেকে সবশেষ। রাজু, রাজধানীর খামারবাড়িতে হচ্ছে সবজি মেলা, সেই মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। চা উৎপাদনে গত বছর লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এই সফলতা। তবে সেচ যন্ত্রসহ চা সামগ্রী আমদানিতে সরকারি সহায়তা বাড়ালে উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমানকে সঙ্গে নিয়ে আব্দুল আহাদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমদ চৌধুরী। দেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে 40টি চা বাগান। চা পাতা তোলার মৌসুম শেষ হয়েছে অক্টোবরে। বাগান এখন রুক্ষ, খুব একটা সবুজের দেখা নেই। চা গাছের উপরের পাতাগুলো কেটে ফেলা হচ্ছে। সবুজ গাছগুলো ধূসর, বৃষ্টি হলেই কুড়ি গজাবে। তারপর আবারও শুরু হবে পাতা তোলার মৌসুম। 150 বছরের চায়ের ইতিহাসে 2016 সালে সর্বোচ্চ 8 কোটি 50 লাখ কেজি চা উৎপাদন হয়, কিন্তু তার পরের বছরেই উৎপাদন 7 কোটি 80 লাখ কেজিতে নেমে আসে। তবে এবার ইতোমধ্যে 8 কোটি কেজি চা উৎপাদন হয়েছে। যেসব জায়গায় আগে চা ভালো হতো না, এইসব জায়গায়ও চা লাগাচ্ছে মালিকরা ইরিগেশনের মাধ্যমে। এদিকে পুরনো চাও আমরা বদলাচ্ছি, এতে গিয়ে চা উৎপাদন বাড়তেছে। এবার আগে ভাগে বৃষ্টির মৌসুম শেষ হলেও ডিসেম্বরে কিছুটা বৃষ্টি হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। পরিমিত রোদ, পরিমিত বৃষ্টি, পরিমিত আবহাওয়া, এগুলো আপনাকে সাহায্য করলে ওই বছরই ক্রপটা বাড়বে। সংশ্লিষ্টরা বলছেন, সেচ যন্ত্র আমদানিতে সরকারি সহায়তার পাশাপাশি কম মূল্যে সার, কীটনাশক সরবরাহ ও ক্লোনিং চা গাছ রোপণ করলে দ্বিগুণ বেড়ে যাবে উৎপাদন। পুরো বাগান ইরিগেশন করতে পারতাম, তো চা উৎপাদন অনেক বেড়ে যেত। ড্রাউট ইফেক্ট থেকে চা বাগান রক্ষা পেতাম। যদি সাবসিডি দেন যে সরকার এগুলো আনার ব্যাপারে, তাহলে মালিকরা আরও বেশি আনতে পারবে। সারকে কম রেটে সাবসিডি দিতে হবে। রেশন আমরা কিনছি গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্টের রেটে, আর দিচ্ছি আমরা ফ্রি। বুঝুন কত কোটি কোটি টাকা আমাদেরকে দিতে হচ্ছে শ্রমিকদেরকে ফ্রি। এখানে গভর্নমেন্ট থেকে সাহায্য আমাদের প্রয়োজন। স্বাধীনতার সময় দেশে চা বাগানের সংখ্যা ছিল 150টি। তখন 3 কোটি কেজির মতো চা উৎপাদন হতো। বর্তমানে চা বাগানের সংখ্যা দাঁড়িয়েছে 166তে। শ্রীমঙ্গলের বেশিরভাগ বাগানে চা গাছের বয়স 50 বছরের কাছাকাছি। এই গাছগুলো কেটে নতুন চারা রোপণ করলে বাড়বে চায়ের উৎপাদন, বলছে চা বোর্ড। আব্দুল আহাদ, সময় সংবাদ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। এবার আপনাদের জানাবো রাজশাহীর পিঠা উৎসবের খবর। রাজশাহীতে পিঠা উৎসবে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাকিবুল হাসান, যাচ্ছি তার কাছে। রাকিব, পিঠাপুলি কিন্তু বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেক সময় খেয়াল করে দেখি যে বাঙালি নারী, কোনো নারী যদি গর্ভবতী হয় তাকে কিন্তু স্বাদ খাওয়ানো অনুষ্ঠান হয় এবং সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলিরও আয়োজন থাকে। এছাড়া আমরা দেখব যে যখন কিনা বাঙালির কোনো একটি সন্তান একটু হাঁটার উপযুক্ত হয় তখন কিন্তু তার মাথায় গড়গুড়ি নামক একটি পিঠা রেখে কিন্তু আসলে তাকে হাঁটানো হয়। তো এইরকম বাঙালির ইতিহাস,
বাঙালির ঐতিহ্যের সঙ্গে, বাঙালির প্রথা প্রচলনের সঙ্গে কিন্তু এই পিঠা ওতপ্রোতভাবে জড়িত। রাজশাহী নগরীর যে শেখের চক এলাকায় শাহ মুকদুম কলেজ, এখানে কিন্তু এই 2 দিন ব্যাপী এরকম নানা ঐতিহ্যপূর্ণ যে পিঠাগুলো রয়েছে সেগুলো নিয়ে আয়োজন হয়েছে এবং রাজশাহী উইমেন বিজনেস চেম্বার অফ কমার্সের আয়োজনে এই পিঠা মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে দেখছি যে প্রায় 17টি স্টল এখানে কিন্তু অংশ নিয়েছে তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন উদ্যোক্তা সংস্থা তারা কিন্তু অংশ নিয়েছেন এই সমস্ত পিঠা পুলির আয়োজন করে। এবং আমরা এখানে দেখছি যে ইতোমধ্যেই কিন্তু পিঠা বিক্রিও শুরু হচ্ছে এবং পিঠা অনেকে দর্শনার্থীরা আসছেন, কিনে খাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে আসলে বাড়িতে সাধারণত একটি বা দুই ধরনের পিঠার আয়োজন করা হয়, কিন্তু এখানে এক একটি স্টলে 30 ধরনের, 35 ধরনের বা কখনো কখনো কোনো স্টল কিন্তু 50 রকমের পিঠা কিন্তু এখানে রেখেছে। আমরা দেখছি যে মুগ পাকুয়ান, তারপর সুজি রসভারি, ঝালকুলি, তারপর মটরশুঁটি পিঠা, গড়গড়ি পিঠা, গাজর হালুয়া এবং এছাড়া কিন্তু পাখি পিঠা, ফুল পিঠা এই সমস্ত কিন্তু রাখা হয়েছে। এছাড়া ডাল পিঠা, নকশি পিঠার মতো কিন্তু এখানে পিঠা রাখা হয়েছে এবং খুব স্বল্প মূল্যেই কিন্তু এই সমস্ত পিঠাগুলো দর্শনার্থীরা খেতে পারছেন। এবং সকাল প্রত্যেক দিন আগামীকালকেও 9টা থেকে শুরু হয়ে বিকেল সন্ধ্যা পর্যন্ত এই পিঠা মেলা থাকবে এবং আগামীকালকে কিন্তু একটি রান্না প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তো রাজু, রাজশাহীর পিঠা উৎসব থেকে, পিঠা মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয় পরিদর্শনে গেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সানবির রূপল। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রূপল। রাজু, আজ অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তিনি জাতীয় রাজস্ব বোর্ড পরিদর্শনে এসেছেন এবং এই পরিদর্শনের উদ্দেশ্য হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের হাল হকিকত তিনি দেখবেন এবং যে লক্ষ্যমাত্রা বা বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,40,000 কোটি টাকার মতো রাজস্ব আহরণ করতে হবে। সেক্ষেত্রে রাজস্ব খাত কিন্তু দেশের বাজেটের একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে কতটুকু এতদিন পর্যন্ত হয়ে এসছে এবং নতুন কি পরিকল্পনা হতে পারে সেই সমস্ত পরিকল্পনার বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করার জন্য তিনি আজ রাজস্ব বোর্ড পরিদর্শনে এসেছেন। একই সাথে বিদায়ী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনিও কিন্তু এসেছেন এবং তাকে আজকে বিদায়ী শুভেচ্ছা দেওয়া হচ্ছে এবং পাশাপাশি আবুল মাল আব্দুল মুহিতের পাশাপাশি আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রী তাকে কিন্তু অভিনন্দন জানানো হয়েছে। এর মধ্যে সভাটি শুরু হয়েছে, রাজস্ব বোর্ডের কর্মকর্তারা তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন 2 মন্ত্রীকেই, বর্তমান এবং সাবেক 2 মন্ত্রীকেই, এবং তারা আলাপ আলোচনা শুরু করেছেন যে তারা এর মধ্যে যতটুকু আমি শুনেছি সবার শুরুতেই রাজস্ব বোর্ডের কয়েকজন কর্মকর্তা তারা বক্তব্য রেখেছেন এবং তারা তাদের বক্তব্য বলেছেন যে তারা প্রত্যয় ব্যক্ত করেছেন যে এই 3,40,000 কোটি টাকার যে রাজস্ব লক্ষ্যমাত্রা 2018-19 অর্থ বছরের জন্য ধরা হয়েছে, সেই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। একই সাথে করবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য এবং করের আওতা বাড়ানোর জন্য কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। এর মধ্যে কয়েকদিন আগেই, বেশ কিছুদিন আগে হচ্ছে আয়কর যে দিবস, আয়কর মেলা হয়েছে, সেই আয়কর মেলা এবং আয়কর দিবসের যে অর্জনটি, সেই অর্জনটি তুলে ধরেছেন এবং পাশাপাশি আগামী অর্থ বছরের জন্য তাদের যে পরিকল্পনা বা বৃহৎ আকারে এই করনেট বা কর জাল এই পরিধি বাড়ানোর জন্য যে ধরনের পরিকল্পনা আছে সেই ধরনের পরিকল্পনার ব্যাপারে তারা আলাপ আলোচনা করবেন। এবং এর আগে এই অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল তিনি পরিকল্পনা মন্ত্রী হিসেবে সফল হয়েছেন এবং তারা বলছেন যে নতুন রাজস্ব আহরণের ক্ষেত্রে বা রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে আহম মুস্তফা কামাল হয়তো নতুন কোনো পরিকল্পনা দেবেন এবং সেই নতুন কোনো পরিকল্পনায় এই রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। তো রাজু, এখনো পর্যন্ত এই ছিল রাজস্ব বোর্ড থেকে সবশেষ খবর। জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয় পরিদর্শনে গেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সানবির রূপল। চলতি বছরের দেশভিত্তিক বই পড়া কর্মসূচির উদ্বোধন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। গতকাল রাজধানীর বিএন কলেজের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের অন্যতম মোবাইল ফিনান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ 2014 সাল থেকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। কক্সবাজারের টেকনাফে এজেন্ট ব্যাংকিং চালু করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি এজেন্ট ব্যাংকের আউটলেটটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইনক্লুশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল বশর। এ সময় ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন,
দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। এর ফলে গ্রাহকরা অ্যাকাউন্ট খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, ডিপিএস, এফডিআর, বৈদেশিক রেমিটেন্স, ঋণ গ্রহণ ও পরিশোধ সহ নানা সেবা পাবেন। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। 11 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। ঢাকায় আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী। চলতি বছরই শেষ হচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটির অবকাঠামো উন্নয়ন কাজ। স্বল্প পরিসরে পণ্য তৈরি শুরু, শিগগিরই শুরু হবে হার্ডওয়্যার উৎপাদন। ফারাক্কা ব্রিজ সংস্কারে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা, হিলিতে কমেছে আমদানি রপ্তানি। রাস্তার বেহাল দশায় সাতক্ষীরা বন্দর ব্যবহারে আগ্রহ হারাচ্ছেন আমদানিকারকরা। সুনামগঞ্জে সিরকা নদীতে নাব্য সংকটে পানি প্রবাহ বন্ধ, 7টি হাওরে জলাবদ্ধতা, অনাবাদি 3000 একর জমি, নদী খননের পরামর্শ। এবং আবহাওয়া অনুকূলে থাকায় দেশে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে চা উৎপাদন। সেচ যন্ত্র সহ চা সামগ্রী আমদানিতে সরকারি সহায়তা বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।